আজ একজন ব্যাংকারের গল্প শুনবো, কিভাবে সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি কোটিপতিতে পরিণত হয় সেটাই আজকে জানবো। চলুন গল্পতে যাই। 1992 সালের 29শে মার্চ। নাম ভাস্কর কুমার। সিবিআই এজেন্ট নিয়ে যায় তাকে ব্যাংকে। এরপরে তারা তার সকল ব্যাংক অ্যাকাউন্টগুলো চেক করতে থাকে, কারণ তাদের কাছে নাকি ইনফরমেশন ছিল সে নাকি একজন ব্যাংক কর্মকর্তা হয়ে টাকার হেরফেরি করেছে। এরপরে দৃশ্যটি পরিবর্তন হয় আরো 3 বছর আগে। চলুন সকলের পরিচয় জেনে আসি। ভার্সার মাগদা ব্যাংকের ক্যাশিয়ার, তার বেতন 6,000 টাকা। আর এইটা হলো হিমাংশু স্যার, সে ব্যাংকের রিজনাল অফিসার। আর তার পাশেই বসছেন তার অ্যাসিস্ট্যান্ট রিজনাল অফিসার। সে 1 মাসের মধ্যে রিটায়ারমেন্টে যাবে। হিমাংশু স্যার বলেছে যদি সে তার টার্গেট ফুলফিল করতে পারে তাহলে অ্যাসিস্ট্যান্টের পদটি তাকে দেওয়া হবে। এটা ভোল্ট ম্যানেজার নারায়ণ স্যার। সে অফিসে ঠিকমতো আসে না এবং অফিস শেষ হওয়ার আগেই চলে যায়। আর এটি হলো ভোল্টের খাতা। প্রতিদিন কত বের করা হয় এবং কত রাখা হয় সেটি হিসাব এই খাতায় লেখা রাখা হয়। আর মাস শেষে কম্পিউটার সেটি উঠানো হয়। ভাস্কর 3 বছর থেকে বেস্ট এমপ্লয়ির অ্যাওয়ার্ড পাচ্ছে। তাছাড়া সে অনেক পরিশ্রমী এবং নিষ্ঠার সাথে কাজ করে আসছে। আর এইটা হলো তার বেস্ট ফ্রেন্ড সাম্বা। আর এইটা হলো ভাস্করের কলোনি, এখানে সে থাকে। আর এই কলোনি সবাই তাকে চেনে, চিনবে না কেন? কেউ 500, কেউ 2,000, কেউ 5,000 টাকাও তার কাছে পায়। আর এর নাম হলো পাটেল ভাই, সে তার কাছে 10,000 টাকা পাবে। ভাস্কর বলে আমি নেক্সট মান্থে আপনার টাকা পরিশোধ করে দেবো। আর এটা হলো তার বাবার বানানো বাড়ি, একটাই সম্পদ তাদের। আর এটা হলো ভাস্করের ছোট ভাই যে ইঞ্জিনিয়ারিং পড়ছে। আর এটি হলো ভাস্করের ছোট বোন যে নামমাত্র একটি ডিগ্রি কলেজে পড়ছে। আর উনি ভাস্করের বাবা, যে এই শহরে নাম করা একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। সে অনেকেরই পছন্দের ব্যক্তি ছিল। এরপরে সে তার বন্ধুদের সাথে একটা বিজনেস শুরু করে, তবে তার বন্ধুরা তাকে ধোকা দিয়ে দেয়। এরপর সে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যায়, কিন্তু সে মুখে কথা বলতে পারতো না। আর ভাস্কর যখন কলেজে ছিল তখনই ভাস্করের হাত ধরেছিল সুমাদি। সুমাদির বিশ্বাস ছিল ভাস্করের সাথে সে সুখে থাকে, তাই পরিবারের অমতে গিয়ে বিয়ে করে ভাস্করকে। তার স্বপ্ন ছিল সে একটি খাবারের দোকান দেবে, তার নিজের বানানো খাবার বিক্রি করবে। আর সুমতি এবং ভাস্করের ছেলে কার্তিক, বয়স 6 বছর। কিছুদিন হলো সে স্কুলে যাওয়া শুরু করেছে। এই হলো ভাস্করের পরিবার এবং স্বজন। সন্ধ্যায় সুমতির দাদার ছেলের জন্মদিন, সেখানে দাওয়াত দিয়েছে তাদের সবাইকে। যাওয়ার সময় সুমতি তার ছেলে কার্তিককে একটা জামা পরিয়ে দেয়। তার ছেলে বলে মা আবারও একই জামা। এরপর তারা ভাবে কি গিফট দেওয়া যায়। তারপর তারা কার্তিকেরই একটা পুরনো খেলনা নতুন করে প্যাকেট করে তাদের সঙ্গে করে নিয়ে ওই বাড়িতে চলে যায়। এরপরে খাওয়ার সময় কার্তিক তার মামিকে বলে মামি আমাকে আরেক পিস কেক দিবেন। যে কথার উত্তরে তার মামি তাকে বলে এটাই তো বেশি হয়ে গিয়েছে। এটা শুনে ফেলে সুমতি। তখন সে কার্তিককে প্লেট রাখতে বলে এবং সেখান থেকে রেগে চলে আসে। এরপরে সেখান থেকে তারা চলে আসে একটা রেস্টুরেন্টে বসে। তখন ভাস্কর যায় বড়াপাও নেওয়ার জন্য, তাই সে 3টে অর্ডার দেয়। বাট মানিব্যাগে তার শুধু 2টাই টাকা ছিল। এরপর সে দোকানদারকে বলে ভাই 2টে দেন। তবে দোকানদার অনেক ভালো ছিল, সে বলে যে ভাই কোনো ব্যাপার না, পরে দেখা যাবে, এই নেন এটা খান। তখন কার্তিক বলে বাবা আমাকে আরো একটা বড় পাও এনে দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে। তখন তার নিজেরটা দিয়ে বলে যে বাবা এটা তুমি খাও। এটা দেখে সুমতি কেঁদে দেয় যে আমাদের এত দূর দিনও চলে এসেছে যে এই দিনটা আজকে দেখা লাগবে। আর প্রতিদিন তার স্বামী সবার কাছে নিচ এবং অপমানিত হচ্ছে। তখন ভাস্কর বলে সুমতি তুমি খেয়ে নাও, দেখবে সব একদিন ঠিক হয়ে যাবে, আমি আছি তো তোমার সাথে। তবে ভাস্করের একটি সাইড ইনকাম ছিল, মানে এই ব্যাংকে যারা ফর্ম ফিল আপ করতে পারতো না, মানে লোনের জন্য বা যে কোনো কারণেই কোনো লেখাপড়া জানতো না, তাদেরকে সাহায্য করতো এবং তার বিনিময়ে টাকা আনতো। এটা ছিল তার একটা সাইড ইনকাম। হঠাৎ করে একটা লোক আসে তার কাছে, তার নাম ছিল অ্যান্টনি। সে বলে স্যার আমার 2 লক্ষ টাকা লোন লাগবে ইমিডিয়েটলি। সে বলে আচ্ছা ঠিক আছে তুমি ফর্ম ফিল আপ করো, সমস্ত কাগজপত্র দাও। সে বলে আমার কাছে কোনো ডকুমেন্ট নেই। ভাস্কর তখন অ্যান্টনিকে চলে যেতে বলে আর বলে যায় কোনো ডকুমেন্ট ছাড়া লোন পাস হয় না। তবে অ্যান্টনি ভাস্করের কাছে অনেক অনুরোধ করে, যে বলে স্যার টাকাটা আমার অনেক দরকার, তবে কোনোতেই কোনো কিছু হয় না। এদিকে পাটেল ভাই বাসায় আসে ভাস্করের টাকা নেওয়ার জন্য, কিন্তু সে বাসায় নেই এমনটা বলে সুমতি। তবে হঠাৎ করে একদিন রাস্তায় পাটেলের সাথে ভাস্করের দেখা হয়। ঠিক তখনই ভাস্করকে ধরে সে মানিব্যাগ চেক করতে থাকে, বলে যে আমার পাওনা টাকা দে। তবে সে দেখে মানিব্যাগে 1 টাকাও নাই, যেটা দেখে পাটেল ভাই রেগে গিয়ে ভাস্করের পকেট ছেড়ে ফেলে। এমনকি ভাস্করের স্কুটারটা সে নিয়ে যায়। এখন আর ভাস্করের অফিসে যাওয়ার জন্য স্কুটারটাও নেই, যার কারণে সে দৌড়ে অফিসে যায়। অফিসে গিয়ে দেখে অফিসের রিজনাল অফিসারের অ্যাসিস্ট্যান্টের পদটা দেওয়া হচ্ছে অফিসেরই অন্য একটা ব্যক্তিকে, যেটা কিনা তাকে দেওয়ার কথা ছিল। তবে ভাস্কর এই ব্যাপারটা মেনে নিতে পারে না। এর কিছুক্ষণ পর সে হিমাংশু স্যারের কেবিনে গিয়ে বলে স্যার আপনি আমাকে এই পদটা দেওয়ার কথা বলেছিলেন, আমি এই অফিসে সব কাজ করি, অফিসের কাজ, অফিসের বাড়তি কাজ, এমনকি এই অফিসের যত ধরনের কাজ আছে সবকিছুই আমি করি নিষ্ঠার সাথে, তবুও স্যার আপনি আমাকে এই পদটি দেননি। এই কথা শুনে হিমাংশু স্যার অনেক রেগে যায় এবং সে তাকে বলে তুমি যা করছো এটা হলো তোমার কর্তব্য, আর আমি তাকে রেকমেন্ড করেছি তার যোগ্যতার জন্য। তোমার কত বড় সাহস, তুমি আমার উপরেই কথা বলছো? আর তুমি যে বাইরে সাইড ইনকাম করো এটা কি জিএম কে বলবো? আমি যদি জিএমকে এই কথাটা বলি তাহলে কিন্তু
তোমার চাকরিটা আর থাকবে না। আর তুমি কিনা আমাকে ঠিক ভুল শিখাতে চাও? ভাস্কর এই কথাগুলো শোনার পর হিমাংশু স্যারের পায়ে পড়ে এবং সে তাকে সরি বলে, স্যার আর এই ভুল কখনই হবে না, আমাকে ক্ষমা করে। পুরো অফিসের সামনেই ভাস্কর এবার অপমানিত হয়। এরপরে ভাস্কর ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে বড় একটা নিঃশ্বাস নিয়ে আগের মতোই সে ফিরে আসে। আর সবার সাথে সে আগের মতোই কথা বলতে থাকে। অফিস শেষে হিমাংশু স্যার বাসা যাচ্ছিল, তখন ভাস্কর তাকে ডেকে বলে, স্যার কিছু মনে করবেন না, আবেগে বসে এসব কথা বলে ফেলেছি, সরি স্যার। এরপর সে সাম্বাকে নিয়ে কফি খাওয়ার জন্য পাশে একটি ক্যাফেতে চলে যায়। আর সেখানে একটু পরেই অ্যান্টনি চলে আসে। তখন সাম্বা অ্যান্টনিকে বলে, স্যার আজকে আপনি আসুন, অন্য একদিন আসবেন, আজকে ভাস্করের মুড ঠিক নেই। তখনই ভাস্কর বলে ওঠে, স্যার আসুন বসুন, আপনার টাকাটা কিসের জন্য লাগবে সেটা আমাকে বলুন। তখন অ্যান্টনি ভাস্করকে বলতে শুরু করে, আমাদের দেশে টিভির চাহিদা অনেক, তবে ভ্যাট ট্যাক্স দিয়ে আমাদের টিভির দাম প্রায় 3 গুণ পড়ে যায়। তবে আমার একটি ফ্রেন্ড রয়েছে যে শিপের ক্যাপ্টেন, সে আমাকে প্রায় অর্ধেক দামে এই টিভিগুলো এনে দেবে। তবে এগুলো মোট দাম হচ্ছে 2.5 লক্ষ টাকা। আমি 50,000 টাকা অ্যাডভান্স দিয়েছি, এখনও 2 লক্ষ টাকা বাকি। আর টাকাটা না দিলে কাস্টম থেকে ওইগুলো ছাড়বে না, পরে নিলামে উঠিয়ে দেবে। তো এখন আমি কি করতে পারি? আমার কাছে ব্যাংকের লোন ছাড়া অন্য কোনো উপায় নেই যেটার মাধ্যমে আমি এই টিভিগুলো বা আমার প্রোডাক্টগুলো ছাড়িয়ে আনতে পারি। তো আপনিই আছেন একমাত্র আমাকে বাঁচানোর জন্য। এই কথাগুলো শোনায় একটু পরই ভাস্কর তার পকেট থেকে বের করে 2 লক্ষ টাকা অ্যান্টনির হাতে উঠিয়ে দেয়। আর তাকে বলে, তোমার মালামালগুলো তুমি ছাড়িয়ে আনো, কিন্তু এই টাকার বিনিময়ে আমাদেরকে তোমার 20% শেয়ার দিতে হবে লাভের থেকে, আমাকে 10% আর 10% সাম্বার জন্য। এরপরে অ্যান্টনি বলে, আমি একটা ফোন করে আসছি, নিলামটা আটকাতে হবে তো। ভাস্করের কাছে এতগুলো টাকা দেখে সাম্বা বলে ওঠে, তুই এতগুলো টাকা কই পেলি? তখন ভাস্কর বলে, ব্যাংকের ভোল্ট থেকে টাকা বের করে তো আমার কাছেই রাখি, আর 3 দিন পর সেখানে রেখে আসি, আর ওইখান থেকেই আমি 2 লক্ষ টাকা নিয়ে এসেছি নিজের সাথে করে। এরপর সাম্বা বলে, এত রিস্ক নেওয়া কি ঠিক? তখন ভাস্কর বলে, সকলের কাছে ঋণী হয়ে রয়েছি, কদিন পর সন্তানের স্কুলের ফিস, ভাইয়ের ফিস, সংসারের টানাটানি, এর মধ্যে আর পারছি না, তো এইটুকু রিস্ক তো নেওয়াই যায়। আর দিন শেষে তো আমি ওই টাকাটা জায়গায় রেখেই আসবো, তো এটা তো কেউ জানবে না। তো এই কথা বলে ভিক্টরের সাথে হাত মিলিয়ে সে বলে যে, আমার সকল আশা ভরসা তোমাকে নিয়ে, তো তুমি যা করো। এই কথা বলে সে ওখান থেকে চলে যায়। তারপর অ্যান্টনি এবং সাম্বা যায় ওই মালগুলো পর থেকে ছাড়িয়ে আনতে। তখন ভাস্কর ঘরে বসে বসে ওয়েট করে। 7টার সময় তাদের আসার কথা ছিল টাকা নিয়ে, তবে 7টা পারিয়ে 8টা 9টা এমনকি 10টা পারিয়ে যায়। তখন সে ভাবতে থাকে যে এই টাকাগুলো কি সে পোর্টে ধরা খেলো পুলিশের কাছে, নাকি তারা দুজনেই টাকা নিয়ে পালিয়ে গেছে, তার সাথে বেইমানি করে। এরকম চিন্তা করতে করতে সে যখন প্রায় ঘুমিয়ে পারবে তখনই একটা গাড়ি হর্ন বাজে। এরপর সে দরজার কাছে এসে দেখে যে তারা দুজন তাকে দিল খুশ কর দিয়া, দিল খুশ কর দিয়া, ইতনা জ্যাদা খুশ কি আর চাতে। অ্যান্টনি এবং সাম্বা ভাস্করের টাকাটা নিয়ে ফিরে এসেছে এবং লাভ সহ। তো তখন সে তাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে সে আবার ফিরে যায় পরের দিন সকলের ঋণ দিতে। ধীরে ধীরে সকলের ঋণগুলোই পরিশোধ করে দেয়। এমনকি ব্যাংকের টাকা এরকম হেরফের করে সে কিছুদিনের মধ্যেই লাখপতি হয়ে যায়। তার লাইফস্টাইলই চেঞ্জ হয়ে যায়। সে আগে যেত চায়ের দোকানে, এখন যায় সে রেস্টুরেন্টে। ডাজ নট ম্যাটার, দিস ইজ মানি অফ দ্য পাওয়ার। তো যাই হোক, ভাস্করের ইনভেস্টের পরিমাণ এরপর থেকে ধীরে ধীরে বাড়াতে থাকে এবং সে লাখ থেকে কোটি টাকা নিয়ে খেলা শুরু করতে থাকে। সো ইয়াপ গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অলে প্রেস করে দেবে, আর ভিডিওটাতে লাইক করতে ভুলবে না। তাছাড়া এই মুভিটির সেকেন্ড এবং লাস্ট অংশ অতি শীঘ্রই আপলোড করতে যাচ্ছি, যে কারণে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের এবং পরিবারের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।